কোটা আন্দোলন ঘিরে মৃত্যুর তালিকা নিয়ে বিভ্রান্তি, ৩৭ জনের নাম একাধিকবার। মৌসুমি বায়ুর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি, ৫ই আগস্টের পর আরও বাড়ার পূর্বাভাস। সবজিতে ফিরেছে স্বস্তি, কমল ডিম ও সব ধরনের মুরগির দাম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ দুপুর ১:৩০ ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছেন তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। সৈয়দপুরে কোটা সহিংসতায় পুড়েছে পুলিশ বক্স, সরকারি অফিস, ৪ মামলায় আটক ৫৮। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ২৬৬ জন নিহত হওয়ার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। তাদের বানানো তালিকায় ৩৭ জনের নাম একাধিকবার ব্যবহার করা হয়েছে। এছাড়া ৬৫ জনের নাম পরিচয় অজ্ঞাত হিসেবে উল্লেখ আছে। জামায়াত বিএনপির তালিকার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তালিকার হুবহু মিল রয়েছে। তালিকাটি তৈরিতে সহায়তা করে মার্কিন সংস্থা ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি NEDর অর্থায়নে পরিচালিত সুইডেন ভিত্তিক অনলাইন পোর্টাল নেট্রো নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। রিপোর্ট মানিক শিকদার। বিদেশে বসে সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে তাসনিম খলিল। এই খলিলের পরামর্শেই কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক সাম্প্রতিক সহিংসতায় নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে। এ বিষয়ে ৩ সমন্বয়কের বক্তব্য বিএনপি জামায়াত তাদের অফিসিয়াল সাইটে প্রচার করেছে। আন্দোলনের কর্মসূচি প্রচারে বিএনপি জামায়াতের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ব্যবহার হচ্ছে। শুরুতে বলে দিই, রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিটি অনলাইন এবং অফলাইন দুইটি কর্মসূচি আগামীকালকে পালিত হবে। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের তালিকা ৩২ জনের নাম ২ বার করে, ৫ জনের নাম ৩ বার করে উল্লেখ করা আছে। একই তালিকা বিএনপি জামায়াতও প্রকাশ করেছে। তালিকায় বর্ণনা অনুযায়ী একই ব্যক্তি যেখানে নিহত হন সেখানে একবার এবং হাসপাতাল ও মর্গের রিপোর্ট অনুযায়ী আরেকবার তাদের নাম তালিকায় উঠে এসেছে। তালিকায় নিহত ৬৫ জনের পরিচয় দেয়া হয়নি। নাম পরিচয়হীন ব্যক্তিদের এই তালিকা কোটা সংস্কার আন্দোলন কোথায় পেল তার উল্লেখ নেই কোথাও। বিশ্লেষকরা বলছেন, বিএনপি জামাত গুজব ছড়িয়ে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায়। এখন সময় এসছে সরকার বা পার্টি বা কোনো শুভ বুদ্ধি সম্পন্ন কোনো জনগণ একত্রিত হয়ে তারা যারা মনে করে যে দেশের ধ্বংস হচ্ছে বা দেশ খারাপ হচ্ছে, তারা একত্রিত হয়ে সাইবার এই ব্যাপারটির বিরুদ্ধে দাঁড়াতে পারে বলে আমি মনে করি। এটা রাষ্ট্রের বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়ে, দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে তার রাষ্ট্রের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে। অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। আমাদের নিরাপত্তা সংস্থা অনেক শক্তিশালী, কি নাই তাদের? মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এবার জানবো সাম্প্রতিক নাশকতার আরও খবর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নীলফামারী সৈয়দপুরে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ বক্স, ভাঙচুর করা হয় রেলওয়ে পুলিশের অফিস সহ সরকারি স্থাপনা। দুর্বৃত্তরা একজন এসআইকে পিটিয়ে ছিনিয়ে নেয় ৬ রাউন্ড গুলিসহ একটি পিস্তল। এসব ঘটনায় ৪টি মামলা করেছে পুলিশ, আটক করা হয় ৫৮ জনকে। এমন অবস্থায় আন্দোলন সহিংসতা নয়, শান্তিপূর্ণ পরিবেশ চান খেটে খাওয়া সাধারণ মানুষ। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আন্দোলনের নামে ১৮ জুলাই নীলফামারীর সৈয়দপুরের ৫ মাথা মোড়ের পুলিশ বক্স সহ পুলিশের ৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তারা রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দরজা এবং মোড়ে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙে ফেলে। এক পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নেওয়া হয় ৬ রাউন্ড গুলিসহ একটি পিস্তল। এছাড়াও চৌরঙ্গি মোড়ের পুলিশ বক্স, ডিসি কার্যালয় ও বাংলো সহ সরকারি বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় আহত হয় পুলিশ ও গণমাধ্যম কর্মী। এমন সহিংসতায় ক্ষুব্ধ স্থানীয়রা। ওই সময় তারা হঠাৎ করে অতর্কিতভাবে হামলা করে এবং যে আমরা ডিসি অফিসের ভিতরে ঢুকে যাওয়াতে তারা ইট পাথর নিক্ষেপ করে এবং আমার মাথাতে আঘাত পাওয়ার পরে আমার অনেক রক্তক্ষরণ হয়। ওদের সাথে কিছু দুর্বৃত্তকারী, কিছু জামাত বিএনপির লোক ছিল, আর যেটা আমি দেখছি এই পুলিশ বক্সরা জ্বালাই দিল,
আর বঙ্গবন্ধুর মুরালটা যারা ভাঙছে তাদের বিচার যেন বাংলার মাটিতে হয়। আমরা দিন মজুর, আমার দিন মিলে দিন খাই, সেছাড়া যদি বন্ধ হয়ে যাচ্ছে আমরা খাবো আসবো কীভাবে, খাবো কীভাবে? আমার সরকার সুস্থ মনে চলুক, শান্তি মনে চলুক দেশ, কোনো সৃষ্টি যদি না হয় এই পদ্ধতি আমরা মানিয়ে চলি। সহিংসতায় পুলিশের প্রায় 25 লাখ টাকার ক্ষতি হয়েছে। আটক করা হয় 58 নাশকতাকারী। সব মিলে আমাদের এই পর্যন্ত এই দুই জায়গাতে 4টি মামলা হয়েছে। একটি হলো সৈয়দপুর নীলফামারী থানাতে একটি মামলা, এবং এই মামলায় আমাদের অ্যারেস্ট আছে হলো 17 জন, আর নীলফামারী সৈয়দপুরে হয়েছে 3টি মামলা। এই 3টি মামলায় এই পর্যন্ত আমাদের অ্যারেস্ট হয়েছে হচ্ছে 41 জন। এই সর্বমোট আমাদের 58 জন অ্যারেস্ট আছে। এদিকে কয়েকদিনের সহিংসতায় কষ্টে কেটেছে দিনমজুর আর খেটে খাওয়া সাধারণ মানুষের। তাই আর আন্দোলন, সহিংসতা, আতঙ্ক নয়, শান্তি চায় তারা। আমরা এই যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কামাই করি পারি না, 2 মুঠ খাবার পারি না, আমরা এই নীলফামারী এলাকায় আমরা শান্তি চাই। আমরা বউ বাচ্চা নিয়ে এক বেলা খাচ্ছি, 2 বেলা না খেয়ে আসি, সেটা তো কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে নাই যে তোমরা খেয়ে আসো কি না খেয়ে আসো। হ্যাঁ, আমরা তো চাই সুখ আর শান্তি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মৌসুমি বায়ুর প্রভাবে পুরো আগস্ট মাস জুড়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী 2 দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও 5 তারিখের পর থেকে তা আবারও বাড়বে। অতিবৃষ্টির প্রভাবে তিস্তা ও সুরমা অববাহিকায় জলাবদ্ধতা ও পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিপাতের যে তীব্রতা তা 3 তারিখ সকাল থেকে 4 তারিখ অর্থাৎ 4 আগস্ট বিকেল পর্যন্ত তীব্রতা একটু কম থাকবে, কিন্তু এরপরে আবার বৃষ্টিপাতের তীব্রতা 5 আগস্ট থেকে বৃদ্ধি পেয়ে 10 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিপাতের তীব্রতা কম বেশি যাই হোক না কেন, বৃষ্টিপাত থেমে 1 পশলা 2 পশলা বৃষ্টিপাত হতে পারে। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। খুলনায় সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে, তবে খুব ভারী বৃষ্টি না হওয়ায় জলাবদ্ধতা দেখা দেয়নি। রাতভর ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মংলা উপকূলের জনজীবন। মংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বেড়েছে দুর্ভোগ। ভারী বৃষ্টিতে বন্ধ আছে বন্দরে অবস্থানরত খাদ্যবাহী সহ 5টি জাহাজের পণ্য ওঠানামা। পটুয়াখালীর কুয়াকাটায় গেল 1 সপ্তাহ ধরে গুড়ি থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার নিম্নাঞ্চলের ইউনিয়নগুলোতে কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। চকরিয়া, রামু ও পেকুয়া উপজেলার 15 ইউনিয়নের 1 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। দর্শক, বৈরী আবহাওয়ায় মংলা বন্দরের সার গম খালাস বন্ধ রয়েছে। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে প্রতিনিধি আবুল হাসানের সঙ্গে। হাসান, বন্দরের সর্বশেষ পরিস্থিতি এবং বর্তমান অবস্থা আমাদেরকে জানান। আফিফা, আপনি জানেন সারা দেশে বঙ্গোপসাগরে গভীর সঞ্চলনশীল বা মেঘমালা তৈরি বা মৌসুমী প্রভাবের কারণে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এই অবস্থায় মংলা সমুদ্র বন্দরকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে। এর ফলে গত 2 দিন ধরে কিন্তু টানা ভারী বর্ষণ হচ্ছে। এই ভারী বর্ষণের কারণে কিন্তু মংলা বন্দরে অবস্থানরত যেসব বাণিজ্যিক জাহাজ রয়েছে, 8টি জাহাজ এই মুহূর্তে বন্দরে অবস্থান করছে। তার মধ্যে খাদ্যবাহী জাহাজ সহ মোট 4টি জাহাজের পণ্য ওঠানামার কাজ কিন্তু বন্ধ রয়েছে। গতকাল পর্যন্ত 5টি জাহাজের কাজ বন্ধ ছিল, তবে বৃষ্টি কিছুটা সকালবেলা কমে যাওয়া একটা খাদ্যবাহী গমের জাহাজ গম খালাস করে বন্দর ত্যাগ করেছে। এক্ষেত্রে এখন মোট 4টি জাহাজে কাজ বন্ধ রয়েছে। এর মধ্যে একটি গমের জাহাজ রয়েছে এবং 3টি সারের জাহাজ রয়েছে। বৃষ্টির কারণে কিন্তু সেসব পণ্য কিন্তু খালাস করতে পারছে না। আর এদিকে ভারী বর্ষণের কারণে কিন্তু পৌর শহরের বিভিন্ন এলাকার নিম্ন অঞ্চল কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু অনেকেই কিন্তু গৃহবন্দী হয়ে আছে। এছাড়া ভারী বর্ষণের পরে সকাল থেকে কিন্তু অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি। যারাই বের হয়েছে তারা কিন্তু আসলে চরম বিপাকে পড়েছে। একে তো বৃষ্টি, তারপরে তো জনদুর্ভোগ, জলবদ্ধতা, রাস্তাঘাট তলিয়ে যাওয়া, সব মিলিয়ে এখানে কিন্তু একটা বৈরী আবহাওয়ার ফলে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এখানকার মানুষ সেটা ভোগ করছেন। তো এই ছিল আসলে মংলা বন্দরের অবস্থা। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মংলা বন্দর থেকে। এবার যাচ্ছি অন্যান্য খবরে। বাজারে কাঁচামরিচের ঝাঁঝ না কমলেও গত সপ্তাহের তুলনায় কমেছে বিভিন্ন সবজির দাম। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে।
ডিমের ডজন 5 টাকা কমে খুচরা বিক্রি হচ্ছে 145 টাকায়। বিক্রেতারা বলছেন, পরিস্থিতি বিবেচনার সরবরাহ যথেষ্ট থাকলেও ক্রেতা কম থাকায় নিত্যপণ্যের দর কিছুটা কমতির দিকে। এছাড়া মাছের দরও রয়েছে স্থিতিশীল। আরও জানাচ্ছেন পার্থসারথী। কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে বাজার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা থাকলেও সে প্রভাব দেখা যায়নি। সবজির বাজারে ফিরেছে স্বস্তি। কোনো সবজির দাম কেজি প্রতি অর্ধেকে নেমেছে, তবে কমেনি কাঁচামরিচের ঝাঁঝ। বেগুন গোল্ডা হচ্ছে আপনার 50 টাকা কেজি, লতি আছে 40, টমেটো হচ্ছে 130 টাকা, ঝিঙ্গা হচ্ছে 40 টাকা কেজি। বাজার আজকে মোটামুটি একটু এর মধ্যে আর কি, নাগালের মধ্যেই মনে হচ্ছে। সবজির বাজারটা আজকে তো আমার মনে হচ্ছে কন্ট্রোলে আছে। মরিচের দামটা বেশি আজকে। ব্রয়লার ও সোনালী মুরগির দাম পড়তির দিকে। বিক্রেতারা বলছেন, পরিস্থিতি বিবেচনায় সরবরাহ স্বাভাবিক। ডিমের দামও আরও কমার ইঙ্গিত বিক্রেতাদের। ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকা, আর আপনার পাখি সোনালী অরিজিনালটা বিক্রি হচ্ছে 270 টাকা 80 টাকা। আর আপনার 2-4 দিন আগের ঘটনা ছিল 290 টাকা 300 টাকা। সেই হিসেব করে এখন তুলনায় দাম একটু কম। যে বাজারটা ঊর্ধ্বগতি হয়েছিল সেটা হিসেবে বাজার এখন একটু কম। সরবরাহ আছে, যথেষ্টই আছে, কিন্তু তারপরও তুলনামূলকভাবে চাহিদা কমের থেকে আর কি বাজারটাও একটু কম। মাছের বাজারও রয়েছে স্থিতিশীল। দেশি ও চাষের মাছ কেজি প্রতি 30 থেকে 50 টাকা কম বেশি। এদিকে ইলিশের যোগানও যথেষ্ট। মাছের দামটা মোটামুটি আছে। সামনে যদি মাছের দাম আমদানি বেশি আছে, বেশি দিন লাগবে না, 2-3 দিনের ভিতরেই মাছের দাম কমে যাবে। বাচ্চা মাছটা আগে বেচছি আমরা 500, আজ বেচতেছি 500 বেচতেছি, 20 টাকা কমে আনছি বা আরো 20 টাকা কমেও বেচতেছি। নদীর মাছটা যেগুলো আছে এগুলো একটু দাম সবসময় বেশি থাকে, আজকে দেখলাম একটু আরও একটু বেশি। বাজার সরবরাহ ঠিক আছে। অন্যদিকে চাল, ডাল, আটা, ময়দা সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। চাকরি বাজারে 3%-ও কম সরকারি অপেক্ষা কেড়ে নিচ্ছে কর্মশক্তি। আপনারা দেখছেন দুপুর 1:30টার 21 সংবাদ। গবেষণা বলছে, দেশে শিক্ষিত তরুণদের প্রতি 4 জনে 1 জন বেকার। স্নাতক পাশ করা 28% শিক্ষা জীবন শেষ করে আনুষ্ঠানিক পেশা বেছে নিতে পারেনি। বেশিরভাগ তরুণের প্রথম পছন্দ সরকারি চাকরি। মোট চাকরি বাজারে 3%-এরও কম এই সরকারি চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা কেড়ে নিচ্ছে তাদের কর্মশক্তি। 21 স্পেশালে ফারজানা শোভার 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ফাল্গুনী দাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পড়াশোনা করছেন, কিন্তু পরিবার থেকে চায় ক্যারিয়ার গড়বেন প্রশাসনিক চাকরিতে। একটা মেয়ে যখন পড়াশোনা শেষ করে তখন কিন্তু তার মধ্যে এই বিষয়টা কাজ করে যে আমি একটা সরকারি চাকরি করব, এবং ওই যে শহরমুখী হওয়ার যে বিষয়টা, এটাও কিন্তু থেকে যায় এর মধ্যে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা অন্তর তার সহপাঠীদের দেখেছেন দ্বিতীয় বর্ষ থেকেই বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে। বিশ্ববিদ্যালয়ে যারা পরিচিত সিনিয়র জুনিয়র যারা ছিল, আমি সকলের মধ্যেই এটি দেখেছি যে তারা কিভাবে হুমড়ি খেয়ে পড়ছে সরকারি চাকরিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বাংলাদেশ উন্নয়ন প্রতিষ্ঠানের আলাদা গবেষণায় উঠে এসেছে, স্নাতক পাশ তরুণ তরুণীরা পেশা নির্বাচনে উদ্যোক্তা হওয়ার চাইতে চাকরি করাই নিরাপদ মনে করেন। আবার বেসরকারি খাতের অনিশ্চয়তার বিপরীতে সরকারি চাকরির স্থায়িত্বের নিরাপত্তাই বেছে নিতে চান তারা। 57% নারী এবং 42% পুরুষ সরকারি চাকরি চান। স্নাতক পাশ করেই চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতায় নেমে যাচ্ছেন তরুণরা। প্রথম লক্ষ্য বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীর পদে যোগ দেয়া। লক্ষ্য পূরণে অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই প্রস্তুতি শুরু করেন। স্নাতক ফাইনালের পর এমনকি তৃতীয় বর্ষ থেকে ক্লাস বাদ দিয়ে নিয়োগ পরীক্ষার জন্য গ্রন্থাগারে বেশি সময় কাটান অনেকে। বেকারত্ব প্রকৃত অর্থে আমরা যদি সময় বিবেচনায় করি তাহলে কিন্তু অনেক বেশি, যেটা হওয়ার কথা নয়। আবার শিক্ষিত বেকারের, আমি 22 সালে একটা তথ্য জানি, তখন 12% গ্রাজুয়েট কোনো কাজে ছিল না। পিএসসি বলছে, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের শূন্যপদ 3,58,125টি। আর গেল 10 বছরের তথ্য হিসেব করলে দেখা যায় গড়ে 2000 পদের জন্য প্রতি বছর বিসিএস পরীক্ষা দিচ্ছেন 4 লাখেরও বেশি তরুণ। মোট জনসংখ্যার 1% মানুষও সরকারি চাকরি করার সুযোগ পাবেন না। আমাদের এখানে কর্মক্ষেত্রে আমরা বাইরে থেকে স্পেশালাইজড লোক নিয়ে আসছি,
হ্যাঁ, এবং বলা হচ্ছে যে ওই জায়গায় আমাদের দক্ষতার অভাব আছে আর কি। তাহলে আমাদের লেখাপড়া, দক্ষতা, জবের সিচুয়েশন, এখানে একটা বড় ধরনের একটা মিসম্যাচ কিন্তু বিজয়ের উপর আছে, যেটাকে আমি একটা স্ট্রাকচারাল প্রবলেম হিসেবে আমি বলছি। বিশেষজ্ঞরা বলছেন, মেধা ও কর্মশক্তির সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করতে ৯৯% মানুষকেই অন্য পেশা বেছে নিতে হবে। এই বাস্তবতা মেনে নিয়েই কেবল সরকারি চাকরির পেছনে না ছুটে বিকল্প চিন্তাও রাখতে হবে। মূল স্রোতধারায় তাদেরকে একীভূত করার জন্য যেই ধরনের জ্ঞান এবং স্কিল দরকার, যারা অন্যদের সাথে, অন্য স্ট্রিমের সাথে তারা কম্পিট করতে পারবে, এই জিনিসগুলি তাদেরকে দিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি খাতে বিশেষায়িত বিনিয়োগ বাড়িয়ে বেসরকারি চাকরি, উদ্যোক্তা, ব্যবসায়ী বা ফ্রিল্যান্সারদের জন্য ক্ষেত্র প্রস্তুত না করা হলে আগামী প্রজন্মের বেকার সমস্যা সীমা ছাড়াতে পারে। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পুরস্কার দিয়েছিল পরবর্তী সরকার। দেশ ছাড়িয়ে বিদেশি মিশনেও তাদের মিলেছিল উচ্চ পদে চাকরির সুযোগ। পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। মানবাধিকারের দোহাই দিয়ে তারা রাজনৈতিক আশ্রয় পেয়েছে বিভিন্ন দেশে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মুক্তিযুদ্ধ যদি হয় প্রথম বিপ্লব, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবের দ্বিতীয় বিপ্লব ছিল স্বাধীনতার পর সোনার বাংলা গড়ার প্রত্যয়। জাতির জনকের আকাশচুম্বী জনপ্রিয়তা আর বিশ্বজোড়া খ্যাতি নস্যাৎ করতে ঘাতকেরা শুরু করে ষড়যন্ত্র, যাদের কেউ কেউ মুক্তিযোদ্ধা হলেও মূলত তারা ছিল পাকিস্তানের চর। যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, সরাসরি স্বীকৃত, বলতে গেলে স্বীকৃত, তারা মনে করছে আমরা বিরাট একটা কাজ করেছি। ওরা আবার ইলেকশনের নাম করে তাদেরকে মেম্বার অফ পার্লামেন্টও বানায়। এখন এই যে ঘটনাগুলো ঘটলো 1981 সালে, জিয়াউর রহমান যখন খুন হলো, তখন কি সে তার যা কিছু করার পেয়েছিল? পায়নি। কজন ঘাতকের নাম সামনে এলেও সিদ্ধান্ত দেয়া পিছনের চরিত্রগুলোর তালিকা বেশ দীর্ঘ। সরাসরি মুখোশ উন্মোচনের পরও রাষ্ট্র বাহবা দিয়েছে হত্যাকারীদের। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রদূত করে খুনিদের পাঠানো হয়েছিল বিভিন্ন দেশে। বঙ্গবন্ধুকে হত্যা শুধু পরিকল্পিতই নয়, ঘটনার বীজ দেশ বিদেশে বিস্তৃত। মুক্তিযুদ্ধের সময় যে ষড়যন্ত্র, তারা মনে করছে এটা আমাদের পার্সোনাল ডিফিট, আমেরিকার জন্য এটা পরাজয়, এটা তারা মেনে নেয়নি, এখনও নেয়নি। তারপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে ষড়যন্ত্র, সেটা পেতে তাদের হাত ছিল। ইতিহাসে কোনো দেশে সামরিক অভ্যুত্থানের পরে সেই দেশের যে ক্ষমতাশীল, সে যেই হোক, জাতির পিতা হোক আর তার রাষ্ট্রনায়ক হোক, তাদেরকে হত্যা করার পরে তাদের বিচার হবে না অন্যায় করে, সেটা কিন্তু এই দেশে হয়েছে। আমাদেরকে যারা মানবাধিকারের উপরে যারা বিরাট বড় বড় লেকচার দেয়, তাদের উচিত হয় জিজ্ঞেস করা যে তোমরা কী করে তাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট বানাবে, কী করে তোমরা তাদেরকে রাষ্ট্রদূত বানিয়েছিল, এবং তারা সেটার দায়বদ্ধতা স্বীকার করে না কেন? আমাদের নিজেদের উপর স্থির বিশ্বাস রাখতে হবে এবং এই বিশ্বাসের মাধ্যমে আমাদের এগোতে হবে। ঘাতকদের দোসররা এখনও সোচ্চার, তাই বীজ ধ্বংসের দাবি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি পাখি বাড়ির গল্প জানিয়ে। হাজার হাজার পাখির কিচিরমিচির শব্দ, বিচিত্র কুহক গুঞ্জনে মুখরিত চারিপাশ। বলছি নোয়াখালীর সোনাইমুড়ির সাতরাগামের পাখি বাড়ির কথা। বক, পানকৌড়ি, ময়না, ঘুঘু সহ নাম না জানা নানান প্রজাতির পাখির অভয়ারণ্য যেন বাড়িটি। শতবর্ষের পরম্পরায় বাসিন্দাদের সঙ্গে বন্ধুত্ব আর সখ্য গড়ে উঠেছে পাখিদের। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। যেদিকে চোখ যায় শুধু পাখি আর পাখি, সাবলীল ওড়াউড়ি আর আসা যাওয়ার অপার ব্যস্ততা। গোধূলির রঙে সাজপেলা সাজতেই যেন আপন নীড়ে ফেরে এই পাখিরা। আশ্চর্য শব্দ তরঙ্গে দখল নিয়ে নেয় পুরো বাড়ির। নোয়াখালী সোনাইমুড়ি সাতরাগ্রামে বাড়িটির বাসিন্দারা বলছেন, শত বছর আগে থেকে এখানে বসবাস করে আসছে হাজার হাজার পাখি। প্রচুর পরিমাণ পাখি আছে এবং বক এবং
হানিকামড়ি যেগুলো মাছ খায় ডুবাই এগুলা, আর অনেক কাকও আছে, অনেক ছোট ছোট পাখিও আছে। সন্ধ্যা নামার সাথে সাথে অসংখ্য পাখি আসে, যেটা এলাকাবাসী এবং আমাদেরকে অনেক আনন্দ দেয়। বিচিত্র সব পাখির আনাগোনা মুগ্ধতা ছড়ায় পুরো এলাকা জুড়ে। পাখি বাড়িতে তাই ছুটে আসেন অনেক দর্শনার্থীও। এই পাখিদের টিকিয়ে রাখতে ও নিধন বন্ধে পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা জানালেন এই বিশেষজ্ঞ। পাখিদের যে নিধন চলতেছে সেটাকে প্রশাসনিকভাবে হোক বা স্থানীয় পর্যায়ে যারা চেয়ারম্যান বা চেয়ারম্যান আছে, মেম্বার সাহেবরা আছেন, বা মসজিদে যারা লোকাল পর্যায়ে যারা আছেন, তারা যেন উৎসাহিত করে যেন পাখি নিধন যতটা পারা সম্ভব বন্ধ করা। কেমিক্যাল ফার্টিলাইজারের অ্যাপ্লিকেশন বাড়াচ্ছি, এদিকে একটু মনোযোগ দেওয়া, যেন সেটা যেন কোনোভাবেই পরিবেশকে নষ্ট না করে। পাখিদের নির্ভরযোগ্য বসবাসের জায়গা নিশ্চিত হলে প্রকৃতিও ফিরে পাবে তার প্রাপ্য ভারসাম্য। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 1:30টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা আন্দোলন ঘিরে মৃত্যুর তালিকা নিয়ে বিভ্রান্তি, 37 জনের নাম একাধিকবার। মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, 5ই আগস্টের পর আরও বাড়ার পূর্বাভাস। সবজিতে ফিরেছে স্বস্তি, কমল ডিম ও সব ধরনের মুরগির দাম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে